লেজেন্ডারি পিকচার্সের মনস্টারভার্স যেমন নিজের দাপট দেখাতে ব্যস্ত, সেখানে 2023-এর তোহো স্টুডিও থেকে রিলিজ করা হয় গডজিলা -1, যা মনস্টারভার্সের হাফ বাজেট হওয়া সত্ত্বেও এই বছরে অস্কার জিতে নেয় তার দুর্দান্ত ভিজুয়াল এফেক্টের জন্য। তবে জানিয়ে দিই, এই তোহো স্টুডিও গডজিলার আসল ওনার এবং এদের সাথে লেজেন্ডারি মনস্টারভার্সের কোনো মিল নেই, তাই নিশ্চিন্তে ভিডিওটা এনজয় করুন। 1945 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের দিকে। একজন কামিকাজে পাইলট তার প্লেনে কোনো মেকানিক্যাল প্রবলেমের জন্য জাপানের ওডো আইল্যান্ডের মিলিটারি বেসে ল্যান্ড করে। পাইলট কোইচি শিকিশিমা সিনিয়র মেকানিক সোসাকু টাচিবানাকে প্লেন রিপেয়ার করতে বললে পুরোপুরি চেক করার পর জানায় প্লেনে কোনো প্রবলেম খুঁজে পাওয়া যায়নি। আসলে একজন কামিকাজে পাইলটের কাজ স্বইচ্ছায় বিশেষভাবে তৈরি এই প্লেন সমেত শত্রুপক্ষের জাহাজকে ধ্বংস করা। টাচিবানা বলে জেনে শুনে মৃত্যুর মুখে না যাওয়ায় সঠিক সিদ্ধান্ত সে নিয়েছে। শিকিশিমা কোনো কথা না বলে চুপচাপ সমুদ্রের ধারে বসেছিল। তখনই কিছু মরা মাছ সমুদ্রের উপর ভাসতে দেখে, তবে সে বিষয়টাকে পাত্তা দেয় না। রাতে হঠাৎ এমার্জেন্সি অ্যালার্ম বেজে উঠলে প্রত্যেকে বাইরে বেরিয়ে আসে। তাদের মনে হয় শত্রুপক্ষ হামলা করেছে, কিন্তু এই ভুল ভেঙে কিছু সময়ের মধ্যেই তাদের দিকে এগিয়ে আসে বিশালাকার গডজিলা। তবে এটা আগের গডজিলার মতন অতটা বড় নয়। প্রত্যেকে ভয় কি করবে বুঝে উঠতে না পেরে দৌড়ে সামনের একটা বাংকারের তলায় ঢুকে যায় এবং গডজিলার দিকে বন্দুক তাক করে। টাচিবানা শিকিশিমাকে মেশিন গান দিয়ে গডজিলাকে মারার জন্য বলে, কারণ তাদের মধ্যে সেই একজন গানার। কোনো রকমে লুকিয়ে শিকিশিমা ককপিটে মেশিন গান অন করে, কিন্তু যখনই গডজিলা তার নিশানায় আসে ভয় সে প্রায় জমেই গেছিল, ফলে একটাও গুলি চালাতে পারে না। ফলে অন্য সৈনিকরা তাদের ছোটোখাটো বন্দুক দিয়েই গুলি চালাতে শুরু করে। রাগে গডজিলা এগিয়ে এসে সব তছনছ করতে থাকে এবং প্রত্যেককে পিঁপড়ের মতো পিষে মেরে দেয়। শিকিশিমা ভয়ে প্লেন থেকে নেমে পালাতে ব্যস্ত হয়ে পড়ে, আর পরক্ষণে গডজিলা প্লেনটাকে মুখে করে মাটিতে ছুঁড়ে দিলে ব্লাস্ট হয় এবং ব্লাস্টে শিকিশিমা অজ্ঞান হয়ে যায়। সকালে জ্ঞান ফিরলে সে তার টিমের হত্যাকাণ্ডের ভয়ানক দৃশ্য দেখতে পায়। তাদের মৃতদেহ মাটিতে এদিক ওদিক ছড়িয়ে পড়েছিল। একমাত্র গডজিলার হামলায় টাচিবানা তার ভাগ্যের জোরে বেঁচে যায় এবং টিমমেটের লাশগুলোকে একত্রিত করে। শিকিশিমাকে দোষারোপ করা হয় কারণ সে একটা গুলি করলে আজ তাদের প্রতিটা টিমমেট হয়তো বেঁচে থাকত। তাই অপরাধ বোধে কাবু হয়ে শিকিশিমা শুধু হারানো কমরেডদের জন্য শোক পালন করতে থাকে। এরপর তাকে এবং বাকি বেঁচে যাওয়া সোলজার্সদের টোকিও পাঠিয়ে দেওয়া হয়। শিকিশিমা বাড়ি ফিরলে দেখে টোকিওতে বোমা হামলায় সবকিছু ধ্বংস হয়ে গেছে। তার প্রতিবেশী সুমিকো ওটা তাকে পেয়ে কাঁদতে কাঁদতে জানায় তার ছেলে মারা গেছে। শিকিশিমা তার বাবা মা বেঁচে আছে কিনা জিজ্ঞেস করলে সুমিকো জানায় তারা কেউ বেঁচে নেই। একটা মেয়ে কিছু একটা নিয়ে পালাচ্ছিল, তাই পুলিশ তাকে ধাওয়া করলে মেয়েটার সামনে শিকিশিমা চলে এলে হাতের জিনিসটা তাকে ধরিয়ে পালিয়ে যায়। সে দেখে তোয়ালে মোড়া একটা বাচ্চা মেয়ে। কিছুক্ষণ পর রাস্তায় সে ওই মেয়েটাকে দেখতে পেলে মেয়েটার হাতে বাচ্চাটাকে ধরিয়ে দেয়। তাদের আজকে রাতে থাকবার জন্য সে নিজের ঘরেও নিয়ে আসে। মেয়েটার নাম নরিকা। বিমান হামলার সময় বাচ্চাটার মা নরিকাকে বাচ্চাটাকে ধরিয়ে তাকে পালন করতে বলে। তার নাম ছিল আকিকো। শিকিশিমা তাদের দুজনকে নিজের ঘরেই থাকতে দেয় এবং তারা একটা পরিবারের মতো থাকতে শুরু করে, আর পাশাপাশি সে জব খুঁজতেও থাকে। এইরকম ভাবেই প্রায় 1 বছর কেটে যায়। একদিন শিকিশিমা নরিকোকে জানায় সে একটা সরকারি জবের চিঠি পেয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকান এবং জাপানিজ মিলিটারি যে বোমগুলোকে জলের তলায় লাগিয়েছিল সেগুলো খুঁজে নষ্ট করতে হবে। এটা শুনে নরিকো বলে এই কাজটা তো ভীষণ রিস্কি। শিকিশিমা প্রত্যুত্তরে বলে সত্যি তাই, কিন্তু তারা এই কাজের জন্য ভালো মাইনেও দেবে, যা দিয়ে তারা ভালোভাবে জীবনযাপন করে আকিকোকে একটা ভালো ভবিষ্যৎ দিতে পারবে। সে নারিকোকে আশ্বাস দেয় যে তার কিছু হবে না, কারণ সরকার আধুনিক অস্ত্র এবং বোট দিচ্ছে। কিন্তু পরের দিন কাজে গিয়ে জানতে পারে সরকার কোনো কিছুই নতুন দেয়নি, বরং সব পুরনো অস্ত্র এবং বোট। শিকিশিমা ফর্মার নেভি ইঞ্জিনিয়ার কেনজি নোডা এবং বাকি মেম্বারদের সাথে পরিচিত হয়। সমুদ্রে যেতে যেতে তাদেরই একজন মেম্বার সেইজি আকিৎসু জলের মধ্যে বোমা খুঁজে সেটাকে টার্গেট করে। সে অনেক কটা গুলিও চালায়, কিন্তু একটাও লাগে না। তারপর শিকিশিমা একবার ট্রাই করতে গেলে প্রথমবারই বোমটাকে গুলি করে উড়িয়ে দেয়। নোডা এটা দেখে যথেষ্ট ইমপ্রেস হয়, আর নোডা ছিল এদের মিশন ইনচার্জ। সময়ের সাথে সাথে শিকিশিমা এবং তার পুরো টিম জলের তলায় লাগানো অনেক বোম নষ্ট করতে সফল হয়। এদিকে শিকিশিমা নরিকা আর আকিকাকে নিয়ে খুব আনন্দের সাথে থাকছিল এবং তারা নতুন বাড়িও তৈরি করে।
সিকিসিমা একদিন তার টিম মেম্বারদের নতুন বাড়িতে ডিনারে ইনভাইট করে। সুস্বাদু রান্নার প্রশংসা করতে করতে সবাই বলে সিকিসিমার বউয়ের হাতের রান্না তো ভীষণ সুন্দর। এটা শুনে নোরিকো জানায় সে তার বউ নয়। সিকিসিমা বলে টোকিওতে বোমা হামলার পর থেকে সে তার সাথেই থাকে, কারণ তার আপন বলতে কেউ নেই এবং আকিকো তাদের মেয়ে নয়। পরের দিন সিকিসিমা যখন কাজ থেকে ফেরে, নোরিকো জানায় সে গিনজা নামক জায়গাতে চাকরি পেয়েছে। সিকিসিমা বলে যখন তুমি কাজে যাবে তখন আকিকোর খেয়ালটা কে রাখবে? নোরিকো তখন বলে যে তাদের প্রতিবেশী সুমিকো বাচ্চাটার খেয়াল রাখার জন্য রাজি হয়ে গেছে। একদিন সিকিসিমার টিম যখন সমুদ্রের মধ্যে বোম খুঁজছিল তখন একটা ধ্বংসপ্রাপ্ত জাহাজ দেখতে পায় এবং সিকিসিমা বুঝে যায় এটাই গডজিলা অ্যাটাক করেছিল। জাহাজটার এমন ব্যাপক ক্ষয়ক্ষতি দেখে টিম মেম্বাররা ভীষণ অবাক হয়ে যায়। তারা এটা ভেবেই ভয় পাচ্ছিল যে কতটা ভয়ানক প্রাণী হলে তবে জাহাজটার এইরকম অবস্থা করতে পারে। সিকিসিমা তাদের বলে যে এটা গডজিলার কাজ। প্রমাণ হিসেবে সে জলের উপরে মরা মাছগুলোকে ভাসতে দেখায়, কারণ যখনই গডজিলা উপরে আসে তখন নিচের প্রাণীদের মেরে উপরে পাঠিয়ে দেয়। সে ওডো আইল্যান্ডে এই ঘটনা আগেও দেখেছে। হঠাৎ অনেক বেশি মরা মাছ এদিক ওদিক ভাসতে শুরু করে। এটা দেখে সে বুঝতে পারে গডজিলা তার আশেপাশেই আছে, তাই তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে হবে। কিন্তু হঠাৎই গডজিলা তাদের জাহাজের পিছনে জল থেকে উপরে উঠে আসে এবং তারা এই ভয়ে বোটের স্পিড বাড়িয়ে দেয়। সিকিসিমা আর নোডা তাড়াতাড়ি একটা বড় বোম জলে ফেলে দেয়, যেটা গডজিলার উপর গিয়ে ফাটে। তবে এতে গডজিলার কিছুই হয় না, কারণ তার বডি ছিল অভেদ্য। ক্রুদ্ধ গডজিলা ভয়ঙ্করভাবে এগিয়ে আসতে থাকে। আরও একটা বোম তারা জলে ছুঁড়ে ফেলে দেয়, তবে বোমটাকে ফাটানো যায় না, কারণ ডেটোনেটরের তার ডিসকানেক্টেড হয়ে গেছিল। সিকিসিমা তাড়াতাড়ি ডেকে উঠে মেশিন গান দিয়ে গডজিলার মুখে শ্যুট করতে থাকে। ফলে একটা এক্সপ্লোশন হয়ে গডজিলার মুখের কিছুটা পার্ট ড্যামেজ হয়ে যায়। তবে তৎক্ষণাৎ সেই অংশটা পুনরায় রিকভার হয়ে আসে এবং তাদের আবার ফলো করতে শুরু করে। গডজিলা আক্রমণ করার জন্য উঠে দাঁড়ায়, তবে তাদের অ্যাটাক করার আগেই জাপানিজ আর্মির জাহাজ অন্যদিকে এসে যায় এবং তার উপর গুলি ও বোমা চালাতে থাকে। এটাতে সে ক্ষিপ্ত হয়ে আর্মির জাহাজ উল্টো দিকে ফেলে দেওয়ার চেষ্টা করে, তবে জাপানিজ আর্মি তখনও ফায়ারিং চালিয়ে যায়। ফলে গডজিলা জলের মধ্যে ডুবে যায়। কিন্তু তখনই জলের তলা থেকে অ্যাটমিক ব্রিজ ছাড়লে আর্মির জাহাজ বিস্ফোরিত হয়ে যায়। আর্মির জাহাজ ধ্বংস করার পর গডজিলা ভীষণ গর্জন করে জলের মধ্যে ফিরে যায়। এই অ্যাটাকে সিকিসিমা গুরুতরভাবে আহত হওয়ায় জ্ঞান হারিয়ে ফেলে। এর কিছু সময় পর জ্ঞান ফিরলে বাড়ি আসার পর নোরিকো জিজ্ঞেস করে তার মনের মধ্যে কোন যন্ত্রণাটা সে ধরে রেখেছে। এত বছর তারা একসাথে আছে, তাও সে তাকে আপন করে নিজের দুঃখ ভাগ করে নেয় না। সিকিসিমা বলে যে 1945-এ ইডো আইল্যান্ডে তার একটা ভুলের জন্য তার সব টিম মেম্বাররা মারা গেছিল। মেশিন গান দিয়ে গডজিলাকে মারার সুযোগ থাকলেও ভয়ে সে একটাও গুলি করতে পারেনি এবং গডজিলা সবাইকে মেরে ফেলে। সিকিসিমার সেই ভয়ানক স্মৃতি প্রতিদিন দুঃস্বপ্ন হয়ে আসে এবং আফসোস করে সেও টিম মেম্বারদের সাথে ওডো আইল্যান্ডে কেন মারা গেল না। নোরিকো তাকে বোঝায় সে যেহেতু এখনো বেঁচে আছে তার জীবনে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। একদিন সিকিসিমা আকিকোর সাথেই ঘরে ছিল। হঠাৎই ইমার্জেন্সি অ্যালার্ম বেজে ওঠে এবং রেডিওতে অ্যানাউন্স হয় গডজিলা গিনজা শহরে অ্যাটাক করেছে। এটা শুনে সিকিসিমা নোরিকোর জন্য ভীষণ চিন্তিত হয়ে পড়ে, কারণ গিনজাতে সে কাজে গেছিল। ওদিকে গিনজা শহরে গডজিলা রাস্তা জুড়ে তাণ্ডব চালায় এবং তার পথে আসা প্রতিটা জিনিসকে ধ্বংস করে দিচ্ছিল। নোরিকো যে ট্রেনে ছিল সেটার জানলা দিয়ে গডজিলাকে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। গডজিলা ট্রেনের দিকে এগিয়ে এসে মুখে ট্রেনটাকে উপরে তুলে নেয়। সে বগিটাকে তার মুখের মধ্যে পিষতে শুরু করে এবং নোরিকো কোনো রকমে একটা রড ধরে ঝুলেছিল। তারপর সে তার হাত ছেড়ে জীবন বাঁচানোর জন্য ছুটে পালাতে থাকে। ততক্ষণে সিকিসিমাও চলে এসেছিল। তারা মানুষের ভিড়ের সাথে দৌড়তে থাকে এবং পিছনে গডজিলা তার দাপটে সমস্ত কিছু ধ্বংস করতে থাকে। সেনাবাহিনীর ট্যাঙ্ক দিয়ে গডজিলার উপরে অ্যাটাক করলে সে ভীষণ ক্ষিপ্ত হয়ে যায়। তখনই গডজিলা অ্যাটমিক ব্রিজ ছাড়লে বিল্ডিং ধ্বংস হয়ে অনেক মানুষ মারা যায়। সিকিসিমাকে বাঁচানোর জন্য নোরিকো তাকে সেফ জায়গায় ঠেলে নিজে সেই ধ্বংসের মুখোমুখি হয় এবং অবশেষে মারা যায়। কিছুক্ষণ পর সিকিসিমা বেরিয়ে এলে দেখে চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, কেউ বেঁচে নেই। তার বন্ধু নোরিকোও নয়। নোরিকোর মৃত্যুতে সে কান্নায় ভেঙে পড়ে। গডজিলার গর্জনের আওয়াজ শুনে সিকিসিমা দুঃখ রাগে পরিণত হয় এবং তার মধ্যে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে।
সে রাগে গডজিলার দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে চিৎকার করতে থাকে। বাড়ি ফিরে প্রত্যেকে নোরিকোর জন্য সেদিন শোক পালন করে। আকিকো ভীষণ কাঁদতে থাকে। তারপর নোডা সিকিসিমাকে জানায় গডজিলাকে শেষ করার জন্য সরকার মাইন সুইপার ক্রিউ এবং অন্যান্য সৈনিকদের নিযুক্ত করেছে। নোডার কাছে একটা প্ল্যান ছিল। সে তার পুরো টিমকে নিয়ে লোকেশনে পৌঁছয় যেখানে বাকি সোলজাররাও এসেছিল। সেখানে ক্যাপ্টেন টাৎসুও এসে নিজের পরিচয় দিয়ে বলে নোডার কাছে গডজিলাকে হারানোর একটা স্ট্র্যাটেজি আছে। তখন সব সৈনিকরা বলে আমরা গডজিলাকে নিজের চোখে দেখেছি, বিশালাকার সেই দানবকে মারা প্রায় অসম্ভব। তখন নোডা বলে আমি নেভি অফিসারের সাথে একজন সায়েন্টিস্টও। আমরা গডজিলার উপর হামলা করে সফলও হয়েছিলাম, কিন্তু মুখের অর্ধেক অংশ ধ্বংস হয়ে যাবার পরেও গডজিলা সেটাকে রিকভার করে নেয়। কিন্তু এইবারে আমাদের কাছে নতুন প্ল্যান আছে। জাহাজের মাধ্যমে গডজিলার শরীরের প্রতিটা জায়গায় আমরা গ্যাস সিলিন্ডার লাগিয়ে দেব এবং সে চাপে সে জলের তলায় ১,৫০০ ফিট নিচে চলে যাবে এবং এত প্রেশার গডজিলার বডি সহ্য করতে না পারলে চূর্ণ হয়ে যাবে। তবে এটা সাকসেসফুল না হলেও নোডা জানায় আমাদের কাছে প্ল্যান বি রেডি আছে। গডজিলা জলের নিচে থাকাকালীন তার গায়ে লাগানো গ্যাস সিলিন্ডার থেকে বেলুনগুলো খুলে যাবে, ফলে গডজিলা আবারও জলের উপর উঠে আসবে। তারপর ডিকম্প্রেশনের দ্বারা বিস্ফোরণ ঘটিয়ে তাকে মেরে ফেলা হবে। তবে অনেকেই প্ল্যান সম্বন্ধে সংশয় জানালে ক্যাপ্টেন বলে গডজিলা অলরেডি যথেষ্ট ক্ষতি করে দিয়েছে, তাই দ্রুত প্ল্যান মতো কাজ শুরু করতে হবে। সন্ধ্যায় নোডা সিকিসিমাকে জানায় অস্ত্রভর্তি একটা প্লেন দরকার, যেটা করে গডজিলাকে ডিস্ট্র্যাক্ট করে সমুদ্রের সঠিক জায়গায় আনতে পারবে। তবে এইরকম একটা প্লেন তৈরি করার জন্য তাদের অভিজ্ঞ মেকানিক দরকার। সিকিসিমা জানায় টাচিবানা নামে তাদের একটা অভিজ্ঞ মেকানিক বন্ধু আছে, সে তাকে খুঁজে আনতে সাহায্য করবে। অবশেষে অনেক চেষ্টার পর মেকানিককে পাওয়াও যায়। টাচিবানা আজও ওডো আইল্যান্ডে তার টিমমেটদের মৃত্যুর জন্য তাকেই দোষ দেয়। সিকিসিমা জানায় সে খুব ভালো করেই জানে সেদিন সবকিছু তার জন্যই হয়েছে, কিন্তু ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ এসছে। গডজিলাকে মারার জন্য তাই তোমার সাহায্য দরকার। হাজারো মানুষের প্রাণ বাঁচানোর জন্য সরকার এবং আর্মিকে সাহায্য করতে তোমাকে জাস্ট একটা প্লেন বানাতে হবে। এটা শুনে টাচিবানা রাজি হয়ে যায় এবং সেই মতো প্লেন বানানোর কাজ শুরু করে। নোডা অনেক অস্ত্র এবং গ্যাস সিলিন্ডার তৈরি করায়, আর কিছুদিনের মধ্যেই প্লেনটাও রেডি হয়ে যায়। সিকিসিমা শেষবারের মতো আকিকোর সাথে দেখা করে তাকে জড়িয়ে ধরে। এইসব সে আকিকো এবং গোটা দেশের ভবিষ্যতের জন্যই করছে। রাতে ঘুমন্ত আকিকোর মাথার কাছে সে একটা চিঠি রেখে চলে যায়। টাচিবানার সাথে দেখা করে প্লেন সম্বন্ধে সবকিছু ডিটেলস নিলে জানায় যে প্লেনে অস্ত্রের পাশাপাশি তোমার কথা মতো বোমও লাগিয়ে দিয়েছি, তোমায় শুধু প্লেন এবং বাটনসগুলোকে ঠিকভাবে ব্যবহার করতে হবে। সিকিসিমা বলে যাই হয়ে যাক, যে কোনো অবস্থাতেই সে গডজিলাকে মারবেই। পরের দিন সকালে আকিকো তাদের প্রতিবেশী সুমিকোর কাছে সে চিঠি দিয়ে যায়। সেটা সুমিকোর জন্যই ছিল। তার মধ্যে ছিল কিছু টাকা, আর সেটা দিয়ে লেখা ছিল যে আকিকোকে এটা দিয়ে পালন করবে। সে বুঝে যায় সিকিসিমা এবার যে মিশনে গেছে সেখান থেকে আর ফিরবে না। জাহাজ দুটো অবশেষে তাদের গন্তব্যের দিকে এগোতে থাকে এবং সিকিসিমা প্লেন স্টার্ট করে। তারা জলে একটা ডিভাইসের সাথে গডজিলাকে উত্তক্ত করার জন্য ওয়েভ উৎপন্ন করে। গডজিলা সেটা উত্তক্ত হয়ে জল থেকে উঠে শহরের দিকে এগোতেও থাকে। সিকিসিমা প্লেনে গডজিলার চারপাশে উড়ে তাকে উত্তেজিত করতে থাকে, ফলে গডজিলা প্লেনের পিছু নিলে সিকিসিমা টার্গেট লোকেশন অবধি তাকে নিয়ে আসে। নোডা গডজিলাকে টার্গেটে আসতে দেখে এক্সাইটেড হয়ে যায় এবং সমস্ত জাহাজগুলোকে রেডি হতে বলে। সিকিসিমার পিছনে গডজিলা জলের মধ্যে আসতে থাকলে জাহাজের খুব কাছে এসে অ্যাটমিক ব্রিজ ছাড়লে জাহাজের উপর কিন্তু তেমন কোনো এফেক্ট পড়ে না, আর এই সুযোগে তারা জলের সিলিন্ডার ফেলতে শুরু করে এবং দুটো জাহাজ গডজিলার দুপাশে ঘুরে তার পুরো বডির চারপাশে সিলিন্ডার আটকে দেয়। তবে গডজিলার পুরো ফোকাস সিকিসিমার প্লেনের দিকে ছিল। সিলিন্ডারগুলো অ্যাক্টিভেট করে দেওয়া হয় আর প্ল্যান মতো ১,৫০০ মিটার নিচে গডজিলাকে টেনে নামানো হয়। কিছুক্ষণের জন্য সব শান্ত হয়ে গেলে সবাই ভাবে গডজিলা মারা গেছে, কিন্তু ভুল ধারণা তখনই ভেঙে যায় যখন আবার দড়িতে টান পড়তে থাকে, কারণ গডজিলা এত সহজে মরবার নয়। এর পরবর্তী প্ল্যান বি, সেই অনুযায়ী সিলিন্ডার থেকে বেলুন খুলে দিলে গডজিলা ভীষণ স্পিডে উপরে আসতে থাকে, কিন্তু ৮০০ মিটার অবধি এসে থেমে যায়, কারণ গডজিলা বেলুনগুলোকে নষ্ট করে দিয়েছে। দুদিক থেকে জাহাজগুলো দড়িতে টান দিয়ে গডজিলাকে উপরে আনার তখন চেষ্টা করতে থাকে, তবে গডজিলার উপর যেন কোনো এফেক্টের চিহ্নই ছিল না। ক্ষিপ্ত গডজিলা আরও একবার ভীষণ গর্জন করে অ্যাটমিক ব্রিজের প্রস্তুতি নেয়, আর তখন জাহাজের সবাই নিজের চোখের সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছিল। তখনই সিকিসিমা প্লেনে এগিয়ে আসে নিজের টিমমেট এবং নোরিকার বদলা নেওয়ার জন্য। এইবারে একটুও ভয় না পেয়ে বোম অ্যাক্টিভেট করে গডজিলার মুখের মধ্যে প্লেন নিয়ে ঢুকে গেলে প্লেন ব্লাস্ট হয়।
নোডা এবং বাকি সবাই সিকিসিমার মৃত্যুতে ভীষণ দুঃখী হয়ে পড়ে, কিন্তু পরক্ষণেই তাকে প্যারাশুটে উঠতে দেখে খুশি হয়ে যায়। রেডিওতেই খবর পেয়ে টাচিবানা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ তারা গডজিলাকে হারাতে সফল হয়েছে। আসলে প্লেনের সিটে যে ইজেক্ট বাটন ছিল সেখান থেকে সে প্যারাশুটের সাহায্যে বেরিয়ে আসতে সক্ষম হয়েছে, কারণ টাচিবানা চেয়েছিল সিকিসিমা বাঁচুক, তাকে ভুলের প্রায়শ্চিত্তের জন্য মরতে হবে না। ওপর থেকে সিকিসিমা দেখে গডজিলার মাথাহীন দেহ থেকে শেষবারের অ্যাটমিক ব্রিদ বের হয়ে সম্পূর্ণ দেহটাকে টুকরো টুকরো করে জলে ডুবিয়ে দেয়। সিকিসিমা যখন ফিরে আসে তখন সবাই তার সাহসিকতার জন্য তাকে বাহবা দিতে থাকে। তখনই সুমিকো একটা চিঠি এনে তার হাতে ধরিয়ে দিলে সিকিসিমা আকিকোকে কোলে নিয়ে দৌড়ে হসপিটালে আসলে দেখে সামনের বেডে নরিকো শুয়ে। সে আশ্চর্য রকমভাবে সেদিন বেঁচে গেছিল। তাকে সিকিসিমা জড়িয়ে ধরে এবং ফাইনালি তিনজন আবার একসাথে হয়। তবে নরিকোর ঠিক গলায় কিছু একটা লক্ষ্য করা যায় যেটা ক্রমশ বেড়ে চলেছে। এটা অ্যাটমিক ব্রিদের রেডিয়েশনার এফেক্ট নাকি গডজিলার সাথে কোনো ইন্টারকানেকশন, সেটা আমরা এর সিকুয়েল এলেই জানতে পারবো। কিন্তু অন্যদিকে সমুদ্রে গডজিলার বডি পার্টগুলো আবার রিজেনারেট হয়ে একে অপরের সাথে জুড়তে শুরু করে, আর এই ঘটনার সাথে মুভি এখানে শেষ হয়, অর্থাৎ গডজিলা উইল বি ব্যাক।